সভার নির্বাচন, গণভোট, তারপরে সত্যিকার যেটা ক্ষমতার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনটা পার্লামেন্ট এমনকি প্রেসিডেন্ট যেটাই সিদ্ধান্ত নেওয়া হয় সেই নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর। যে ওয়েস্টমিনিস্টার টাইপের পার্লামেন্টারি পদ্ধতি ব্রিটেনে এতটা সাকসেসফুল, আর সেটা আমাদের এখানে এসে ব্যর্থ হলো বিকজ আমাদের যে বিভিন্ন কাটাছেঁড়া এবং আমাদের একটা খুব দারুণ খারাপ মনোভাব যে আমরা ক্ষমতায় গেলেই কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করা যায় তার যে একটা প্রচেষ্টা। আবার রাজনৈতিক দলগুলো যখন তারা নিবন্ধিত হবে তাদেরও কিন্তু ভিতরে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করতে হবে। তাদেরও যে একজন সারা জিন্দেগি ভর সে প্রেসিডেন্ট, তারপরে তার ছেলে মেয়ে ভাই বোন, এই সমস্ত যে মানে রাজতান্ত্রিক একটা ভাব, এবং এগুলোই কিন্তু স্বৈরতন্ত্রের জন্ম দেয়, এগুলোকে একদম উৎখাত করে ফেলতে হবে। এই কমিশনস গুলো করেছে 6টা কমিশনস, এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাতে আই উইল ইনক্লুড দ্যাট কনফিউজড নেম সরফরাজ রাজ হোসেন। উনি কিন্তু আমার ব্যাচের, ঢাকা কলেজে পড়তেন, পরে রাজশাহী ইউনিভার্সিটিতে, এবং পরে উনি বিসিএস ক্যাডারে এসে উনি ঊর্ধ্বতন পর্যায়ে চলে গেছেন। ভদ্রলোক সম্পর্কে আমি যতটা জানি বেশ অনেস্ট লোক, হি ইজ ভেরি ভেরি অনেস্ট। অন্য যারা আছে তারাও কিন্তু আমাদের সমাজে তাদের শ্রদ্ধা রয়েছে, এবং তারা তাদের নিজস্ব বিভিন্ন যে এক্সপার্টিস, তাদের যে অভিজ্ঞতা, তার সঙ্গেই কিন্তু মিল রেখে তাদেরকে বিভিন্ন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি এই কমিশনসগুলো এফেক্টিভ হবে। এবং আরো একটা ব্যাপার, এদেরকে কিন্তু ইফ আই ডোন্ট মেক এ মিস্টেক ইউ ক্যান ক্যাচ, ইফ আই মেক এ মিস্টেক প্লিজ কারেক্ট মি, আমার জানা মতে 3 মাস তাদেরকে সময় দিয়েছে এই তাদেরকে রিপোর্ট দেওয়ার জন্য। কাজে তো দ্যাট ইজ এ ভেরি ফেয়ার থিং। তার ভিত্তিতে যে সংস্কারগুলো বর্তমানের আমি যাকে বলি বিপ্লবী সরকার, তারা যদি করতে পারেন তাহলে তো ভালো, কিন্তু এদের যে বিভিন্ন রেকমেন্ডেশন, তার ভিত্তিতে যে প্রতিবেদনগুলো আসবে, তার ভিত্তিতে যেটা আপনারা বললেন এখানে সংলাপ হবে, এবং এই সংলাপে রাজনৈতিক দলগুলো আসবে, তাদের সঙ্গে আলোচনা হবে, এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্টেক হোল্ডাররা, তাদেরকে নিয়ে এটা করা হবে। করার পরে এটাকে নিয়ে একটা ফাইনালাইজ করে নির্বাচনে চলে যায়। হ্যাঁ, 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে হবে। এবং তারপরে নির্বাচন। আমি মনে করি যে প্রথম নির্বাচনটা যেটা হবে, আমি আশা করব যে সেটা হবে মানে সংবিধানের, এটাকে আমি বলবো সংবিধান সভা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা যেন প্রথম হয়। এবং সেই নির্বাচনের পর এদেরকে শুধু ডিউটি দেওয়া হবে সংবিধান রচনা করা। এই যে প্রতিবেদনগুলো আসবে এবং সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে যে আলোচনা হবে, তার যে নোটসগুলোকে ভিত্তি করে এই সংবিধান সভা নতুন সংবিধান রচনা করবে। রচনা করার পর এটাকে গণভোটে দেওয়া উচিত, এবং গণভোটে এগুলো যদি পাশ করে আসে সেগুলোকে দিয়ে, এবং যেগুলো পাশ করবে না সেগুলো নিয়ে ফার্দার আলোচনা করে কিছু কিছু অংশ ভবিষ্যতের জন্য রাখা যায়, ভবিষ্যতের সত্যিকার পার্লামেন্টের জন্য। এবং এরপরে যখন এই গণভোটের পরে সামারি করে তারপরে হবে, ইন দি মিন টাইম যে ইলেকশন কমিশন তো আগে থেকেই ঠিক করতে হবে, ভালো লোকদেরকে বসাতে হবে। কাজে সংবিধান সভার নির্বাচন, গণভোট, তারপরে সত্যিকার যেটা ক্ষমতার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনটা পার্লামেন্ট এমনকি প্রেসিডেন্ট যেটাই সিদ্ধান্ত নেওয়া হয় সেই নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর করবে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট। এতে একটু সময় লাগতে পারে, কিন্তু আমার মনে হয় বিপ্লবকে সফল করার জন্য সেই সময়টা আমাদের অতি প্রয়োজনীয়। এবং আমি বলবো যে আমরা যত আলোচনা দেখলাম বিভিন্ন জায়গায়, এমনকি যিনি মানে সংবিধানের যেটা করা হয়েছে কমিশন, সেটার যিনি প্রেসিডেন্ট, ওনার আমি কতগুলো পড়েছি, ওনাদের যে এনজিওর পক্ষ থেকে যেগুলোকে ওনারা পাবলিশ করেছেন। কাজে আমার যেন মনে হচ্ছে যে একটা মোটামুটি একটা কনসেনসাস গ্রো করছে। কিছু কিছু জায়গাতে
কিছুটা মানে দ্বিমত কিংবা বহুমত রয়েছে, কিন্তু যেগুলোতে কনসেনসাস হয়েছে আমি সেগুলোকে একটু আলোচনা করব শর্টলি। যেমন ধরুন, আমাদের যে ওয়েস্টমিনিস্টার টাইপের যে সংবিধান ছিল, এটা আমাদের জন্য প্রযোজ্য নয়, কারণ এটাতে আমরা দেখলাম যে 17 বার কাটাছেঁড়া করার পর এটার যে চেহারাটা দাঁড়িয়েছে সেটা হলো, এর যে মেইন মানে যেটা কনসেপ্ট বিহাইন্ড ইট ইজ টু ফর্ম এ ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট, মানে একটা স্বৈরতান্ত্রিক সরকারের মানে একটা বাহন হিসাবে আসছে এই সোকল্ড সেই 17 বারের কাটাছেঁড়া সার্জারি করা কনস্টিটিউশন। কাজেই আমাদের দেখতে হবে যে ওয়েস্টমিনিস্টার টাইপের পার্লামেন্টারি পদ্ধতি ব্রিটেনে এতটা সাকসেসফুল, আর সেটা আমাদের এখানে এসে ব্যর্থ হলো বিকজ আমাদের যে বিভিন্ন কাটাছেঁড়া এবং আমাদের একটা খুব দারুণ খারাপ মনোভাব যে আমরা ক্ষমতায় গেলে কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করা যায় তার যে একটা প্রচেষ্টা, সেটাই না আমি এখানে আপনাকে আমাকে একটু সময় দেন। না, সেটারই নকশা করা সংবিধানের মধ্যে। প্রেসিডেন্ট যে আমাদের যদি নতুন কনস্টিটিউশনকে ফ্রেঞ্চ কনস্টিটিউশনকে ফলো করা হয়, যেখানে প্রেসিডেন্টও থাকবে পার্লামেন্টও থাকবে, প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের মধ্যে এক্সিকিউটিভ পাওয়ারটাকে বিভক্ত করা হবে, শাসন ক্ষমতাটাকে, আর জুডিশিয়ারি তো থাকবে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এবং জুডিশিয়ারির সমস্ত নিয়োগ হতে হবে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এক্সিকিউটিভ বডি, মানে প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের বাইরে। আবার থাকবে যে পার্লামেন্ট যারা আইন করবে, হ্যাঁ সেটাও জানে তাদের স্বাধীনতা এবং তাদের যে যে মানে প্রধানমন্ত্রীর পারমিশন ছাড়া কোনো কিছু করা যাবে না, মানে ফ্লোর ক্রস করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। মানে এটা একটা মানে স্বৈরতন্ত্রের সমস্ত অর্নামেন্টস গুলো যেগুলো ইনস্ট্রুমেন্ট দরকার সবই যেন এখানে ছিল। আর একটা জিনিস করতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে দুটো চেম্বার, এবং আরেকটা হলো টার্ম লিমিট। টার্ম লিমিট শুধু দেশের জন্য না, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, এটা কিন্তু নট পরপর, টোটাল। আমি একটু অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আমার দ্বিমত, ওরা বলছে কনসিকিউটিভ, নো, টোটাল দুবারের বেশি কারো প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হওয়ার প্রয়োজন নাই, এবং পার্লামেন্ট মেম্বারও কিন্তু এটাকে প্রয়োগ করা যায়। আবার রাজনৈতিক দলগুলো যখন তারা নিবন্ধিত হবে তাদেরও কিন্তু ভিতরে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করতে হবে, তাদেরও যে একজন সারা জিন্দেগি ভর সে প্রেসিডেন্ট, তারপরে তার ছেলে মেয়ে ভাই বোন, এই সমস্ত যে মানে রাজতান্ত্রিক একটা ভাব, এবং এগুলোই কিন্তু স্বৈরতন্ত্রের জন্ম দেয়, এগুলোকে একদম উৎখাত করে ফেলতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দেবো, যেমন ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে হাসিনার যে সমালোচনাগুলো ওগুলো একদম ফালতু। আমরা যদি দেখি উনি কিন্তু ওনার কোনো ছেলে মেয়েকে ওনার কোনো ইনস্টিটিউশনের সঙ্গে জড়িত করেননি। ওনার ভাই আমি একজনকে চিনি, হ্যাঁ আমার কলিগ ছিলেন, কই ওনাকে তো কোথাও রাখেননি। কাজে ওনার, এবং এমনকি ওনার যেটুকু সামান্য ব্যাপার আছে, ওনার নিজস্ব তো কোনো স্টক নেই, কোনো শেয়ার নেই, কোনো জমি নেই, ওনার যতটুকু আছে, ওনার তো ইনকাম বিদেশ থেকে অনেক বেশি, এবং সেটা উনি কিন্তু রেমিটেন্স করে দেশে নিয়ে যান, উনি কিন্তু দেশ থেকে টাকা পাচার করেন না। হাসিনা যে কথাটা বলছে সেটাকে কিন্তু আমি একদম কঠোর ভাষায় আই কন্ডেম ইট, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যরা যেখানে টাকা পাচার করে উনি উল্টা দেশে রেমিটেন্স নিয়ে যান এবং ট্যাক্স দেন। আর একটা ব্যাপার, ট্যাক্সের ব্যাপারে আমার একটা বক্তব্য আছে, ইফ ইউর অর্গানাইজেশন ইজ এ চ্যারিটেবল অর্গান, নন প্রফিট অর্গানাইজেশনস, এবং আপনি যদি নন প্রফিট অর্গানাইজেশনসে যদি দান করে, ডোনেশন করে, তার যে ট্যাক্সের ব্যাপারটা এটা আমার কাছে ক্লিয়ার না। যুক্তরাষ্ট্রে কিন্তু এর জন্য ট্যাক্স রেমিশন রয়েছে এবং অন্যান্য অ্যাডভান্স কান্ট্রিতে। আচ্ছা, আরেকটা আমি কুইকলি করছি, এবং আমাদের আরেকটা করতে হবে যে পুরো দেশটাকে 4টা কি 5টা প্রভিন্সে ভাগ করতে হবে, এবং প্রত্যেকটা প্রভিন্সের নিজস্ব পার্লামেন্ট থাকবে, এবং সেই পার্লামেন্টগুলো হবে সেমি সোভরেন, মানে কতগুলো জিনিস তো সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। যে আমার মনে হয় আপনার যে সংস্কারের কথা আপনি বলছেন এটা অনেক লম্বা সংস্কার, সো শেষ করবেন প্লিজ আপনার জয়শঙ্করের ব্যাপারে আমি যাব। জয়শঙ্কর যেটা বলেছেন আমি কিন্তু দেখলাম যে মানে ভেরি ডিপ্লোম্যাটিক, ভেরি ইন্টেলিজেন্ট পারসন। উনি ক্লিয়ারই বলেছেন যে মানে পুরো উত্তর না দিয়ে উনি বলেছেন যে ভবিষ্যতে যদি বাংলাদেশ থেকে কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলে যদি কোনো রিকোয়েস্ট আসে, লক্ষ্য করেন
ডিপ্লোম্যাটিক চ্যানেলে। হ্যাঁ, দ্যাট ইজ দি প্রপার চ্যানেল। তাহলে ওনারা দেখবেন। তার অর্থটা কি? যে ভারত কিন্তু কোনো কমিটমেন্টে যাচ্ছে না, ভারত কিন্তু নিজের স্বার্থ দেখবে। কারণ সে বাংলাদেশকে পুরো হারানোটা তাদের জন্য মঙ্গল আনবে না। অনেক এই জন্য অনেক ধন্যবাদ। তারা আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করবেন এবং কাজও করবে, আবার সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। অসংখ্য ধন্যবাদ।